আসসালামু আলাইকুম। এই পর্বে আমরা আলোচনা করব অধ্যায় ১ থেকেই যত ধরনের গুরুত্বপূর্ণ শব্দ রয়েছে এবং ঘটনাসমূহ রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। আমরা মূলত এই শব্দগুলোর সাহায্যে আমরা এই অধ্যায়ে কি আছে সেগুলো হচ্ছে মানে খুব ছোট করে আলোচনা করার চেষ্টা করব। যাতে হচ্ছে তোমাদের খুব সহজেই এই অধ্যায় সম্পর্কে ধারণা তৈরি হয়ে যায়। যার জন্য হচ্ছে এখানে এই গুরুত্বপূর্ণ ঘটনা ও শব্দসমূহ উল্লেখ করা হয়েছে। তো আমরা প্রথমেই যদি দেখি যে বলা হচ্ছে ভাষা আন্দোলন। তো ভাষা আন্দোলনকে আমরা জানি বাংলা ভাষা নিয়ে যেই হচ্ছে আপনার আন্দোলনটা হয় ১৯৫২ সালে, সেটাকে হচ্ছে ভাষা আন্দোলন বলে। তো এটার প্রেক্ষাপটটা একটু আগে শুরু হয়েছে, যেটা হচ্ছে এখানে উল্লেখ করা হয়েছে ১৯৪৮ সালে ২১শে মার্চ রেসকোর্স ময়দানে অনুষ্ঠিত জনসভায়। এই রেসকোর্স ময়দান হচ্ছে বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান, আমরা সবাই জানি এটা। জনসভায় পাকিস্তানের গভর্নর মোহাম্মদ আলী জিন্নাহ বলেন উর্দু এবং উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। তার প্রথম হচ্ছে ২১শে মার্চ এটা উত্থাপন বা তিনি এটা বলেন। এই ভাষণটি ২৪শে মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমর্থনে প্রদান করেন এবং ছাত্র জনতা প্রতিবাদ মুখর হয়ে ওঠে। তার মানে কি, তার ঠিক ৩ দিন পরেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমর্থন অনুষ্ঠানে কি করেন, এই একই ভাষণটা তিনি প্রদান করেন ছাত্রদের সামনে এবং ছাত্ররা কি করেন, এর ফলে প্রতিবাদ মুখর হয়ে ওঠে। ১৯৫২ সালের ২৬শে জানুয়ারি ঢাকার পল্টন ময়দানে অনুষ্ঠিত জনসভায় পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন জিন্নাহর অনুকরণে ভাষণ প্রদান করেন। অর্থাৎ কি, উনিও বলছেন কি উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। অতঃপর ১৯৫২ সালে ২১শে ফেব্রুয়ারি ১৪০ ধারা জারি করা হয়। আমরা সবাই জানি এই ভাষার জন্য ১৪০ ধারা ভাঙতে গিয়ে পাকিস্তানের সরকারের গুলিতে বেশ কয়েকজন সূর্য সন্তান প্রাণ হারান। এটা হচ্ছে ভাষা আন্দোলনের কাহিনী। আমরা হচ্ছে মূলত একটা যেটা যেখান থেকে শুরু করার পর আমরা এখানে শেষ করছি। মূলত এটা ছিল আপনাদের ভাষা আন্দোলন নিয়ে একটু ধারণা দেওয়ার একটা প্রচেষ্টা। পরবর্তীতে আওয়ামী মুসলিম লীগ যদি আমরা আলোচনা করি বা দেখি যে বাংলাদেশের ইতিহাসে আওয়ামী মুসলিম লীগের খুব বড় একটা অবদান রয়েছে, যেটা হচ্ছে পরবর্তীতে মুসলিম শব্দ ত্যাগ করে আওয়ামী লীগ হয়ে যায়। তো এটা আমরা হচ্ছে একটু আলোচনা করি যে ১৯৪৯ সালে ২৩শে জুন ঢাকার রোজ গার্ডেনে এক সম্মেলনের মাধ্যমে পূর্ব পাকিস্তানে আওয়ামী মুসলিম লীগ গঠন করা হয়। এর প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, সাধারণ সম্পাদক ছিলেন টাঙ্গাইলের শামসুল হক এবং যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন শেখ মুজিবুর রহমান। ১৯৫৫ সালে মুসলিম শব্দটি বাদ দেওয়া হয়। তো এইটা হচ্ছে মূলত ধারণা। সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে কত তারিখে বা কত সালে এটা হচ্ছে তৈরি করা হয় আওয়ামী মুসলিম লীগ, এবং কত সালে হচ্ছে এটা মুসলিম শব্দটি বাদ দেওয়া হয়। তো ১৯৫৫ সালে এটা মুসলিম শব্দটি বাদ দেওয়া হয়। ঠিক আছে। যুক্তফ্রন্ট খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। যুক্তফ্রন্ট জিনিসটা কি, এটা হচ্ছে পূর্ব বাংলার প্রাদেশিক নির্বাচনে মুসলিম লীগকে পরাজিত করার লক্ষ্যে ১৯৫৩ সালের ১৪ই নভেম্বর ৫টি দল নিয়ে যুক্তফ্রন্ট গঠন করার সিদ্ধান্ত হয় এবং গঠন করা হয়। দলগুলো হলো আওয়ামী মুসলিম লীগ। কেন আওয়ামী মুসলিম লীগ এখানে আমরা বলতেছি, কারণ তখন পর্যন্ত এটা নাম ছিল আওয়ামী মুসলিম লীগ। ১৯৫৫ সালে হচ্ছে সেটা বাদ দেওয়া হয়, যেহেতু তখন হচ্ছে ১৯৫৩ সাল ছিল, যার কারণে এটার নাম হচ্ছে আওয়ামী মুসলিম লীগ বা আমরা আওয়ামী লীগ এখানে বলতে পারি না। এছাড়া হচ্ছে দল ছিল হচ্ছে কৃষক শ্রমিক পার্টি, নিজাম ইসলাম, খেলাফতে রব্বানি, গণতন্ত্রী দল। যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক ছিল নৌকা। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আসে যে যুক্তফ্রন্টের হচ্ছে নির্বাচনী প্রতীক কি ছিল। নির্বাচনে জয়লাভ করার জন্য ২১ দফা দাবি পেশ করা হয়, যার প্রথম দফা ছিল বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করা। ঠিক আছে। তো এইটা হচ্ছে একটা খুবই গুরুত্বপূর্ণ যে এই ২১ দফার প্রথম দফা কি ছিল, এটা হচ্ছে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার একটা প্রচেষ্টা হচ্ছে তাদের এই ইশতেহারে বা দাবিতে তুলে ধরা হয়। মৌলিক গণতন্ত্র এই জিনিসটা কি, তো এটা জানি আমরা হচ্ছে মৌলিক গণতন্ত্র হলো এটা কি করেন, এটা হচ্ছে ওর ব্যবস্থাটা চালু করেন হচ্ছে পাকিস্তানের তৎকালীন যে প্রেসিডেন্ট ছিল আইয়ুব খান, তিনি এটা চালু করেন। এই মৌলিক গণতন্ত্র ব্যবস্থায় পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান থেকে ৮০,০০০ নির্বাচিত ইউনিয়ন কাউন্সিল সদস্যদের নিয়ে নির্বাচক মন্ডলী গঠন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তো আমরা যে নির্বাচক মন্ডলী কাদের বলা হয়, যারা ভোটার তারা হচ্ছে নির্বাচক মন্ডলী। তো এখানে কি করা হয়, পূর্ব পাকিস্তান থেকে ৪০,০০০, পশ্চিম পাকিস্তান থেকে ৪০,০০০, এই মোট ৮০,০০০কে শুধুমাত্র নির্বাচক মন্ডলীর দায়িত্ব দেওয়া হয়, যারা কি করে শুধুমাত্র প্রেসিডেন্ট নির্বাচন করার ক্ষমতা রাখতো। তাদের ভোটে রাষ্ট্রপতি, তারপর হচ্ছে জাতীয় পরিষদ ও প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হওয়ার বিধান রাখা হয়। এটি এক ধরনের পরোক্ষ নির্বাচন পদ্ধতি। তো আমরা যদি এখানে লক্ষ্য করি ৬ দফা খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক এই অধ্যায়ের জন্য। এই অধ্যায় থেকে প্রশ্ন আসেই, যার কারণে এটা খুবই ভালোভাবে পড়বেন। তো আমরা হচ্ছে এখানে ৬ দফা উত্থাপন করা হয় হচ্ছে ১৯৬৬ সালের ৫ থেকে ৬ ফেব্রুয়ারি। এটা হচ্ছে লাহোরে অনুষ্ঠিত বিরোধী দল সমূহের এক সম্মেলনে
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মুজিবুর রহমান 6 দফা উত্থাপন করেন। তো এটা মূলত কি ছিল, তৎকালীন সময়ে পাকিস্তানের উভয় অংশের যে সমস্ত বিরোধী দলগুলো ছিল তারা হচ্ছে একটা সম্মেলনে অংশগ্রহণ করে, এবং এই অংশগ্রহণের একটি নীতি নির্ধারক হিসাবে বা নীতিমালা হিসাবে তিনি হচ্ছে বঙ্গবন্ধু হচ্ছে 6 দফা উত্থাপন করেন। তো এটা হচ্ছে মূলত 6টা দাবি ছিল। তো এই 6 দফা এখানে হচ্ছে মানুষের মুক্তির কথা বলা হয়েছিল, যার কারণে এটা হচ্ছে বাঙালির মুক্তির সনদ নামে পরিচিত। তো 6 দফা মনে রাখার একটা কৌশল আমরা এখানে দিয়েছি, যেটা হচ্ছে বলা হচ্ছে শাকে মোরা বাসে। ঠিক আছে, এই 6টা শব্দ দ্বারা আমরা কি করতে পারি, এই 6 দফাকে মনে রাখতে পারি। সাথে হচ্ছে কেন্দ্রীয় শাসনতন্ত্র, কেতে হচ্ছে কেন্দ্রীয় সরকার, মুতে হচ্ছে মুদ্রা ব্যবস্থা, রাতে হচ্ছে রাজস্ব, বাতে হচ্ছে বাণিজ্য, সেতে হচ্ছে সেনাবাহিনী অর্থাৎ আধা সামরিক সেনাবাহিনী হচ্ছে তারা গঠন করার কথা বলা হয়েছিল। আর কেতে কেন্দ্রীয় শাসনতন্ত্রের কথা বলা হয়েছিল, সাথে হচ্ছে কেন্দ্রীয় শাসনতন্ত্রের কথা বলা হয়েছিল, মুতে হচ্ছে মুদ্রা ব্যবস্থা নিয়ে হচ্ছে 2টা ধাপ এখানে আলোচনা করা হয়েছিল। রাজস্ব ব্যবস্থার ক্ষেত্রে কি করতে হবে, বাণিজ্য ব্যবস্থার ক্ষেত্রে কি করতে হবে, এভাবে আলোচনা করা হয়েছিল। তো মূলত হচ্ছে শর্টকাটে মনে রাখার জন্য আপনাদেরকে এই যে হচ্ছে এই 6 দফা মনে রাখার কৌশলটা হচ্ছে এখানে উত্থাপন করা হলো, যে শাকে মোরা বাসে, এটা মনে রাখলেই আপনার 6টা হচ্ছে আপনি আলোচনা করতে পারবেন। ঠিক আছে, তারপর হচ্ছে আগরতলা ষড়যন্ত্র মামলা, এই জিনিসটা আসলে কি। ঠিক আছে, যদি দেখি যে বলা হচ্ছে পাকিস্তান সরকার 1968 সালে 35 জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন, যেখানে হচ্ছে শেখ মুজিবুর রহমানকে 1 নম্বর আসামি করা হয়। অবশেষে তীব্র আন্দোলনের মুখে 1969 সালে 22 ফেব্রুয়ারি আইয়ুব খান শেখ মুজিবুর রহমানকে নিঃশর্ত মুক্তি দিতে বাধ্য হন। তো এটা মূলত কি, আগরতলা ষড়যন্ত্র মামলা হচ্ছে বলা হয় এই অভিযোগে যে বঙ্গবন্ধু কি করেন, এই যেটা হচ্ছে আগরতলা ত্রিপুরার রাজধানী, এখানে হচ্ছে তারা পাকিস্তানকে বিচ্ছিন্ন করার জন্য একটি গোপন মিটিংয়ে তারা হচ্ছে অংশগ্রহণ করে। তো যার কারণে কি করা হয়, রাষ্ট্রদ্রোহের একটা মামলা করা হয়, 35 জনকে আসামি করা হয়, যার মধ্যে 1 নম্বর আসামি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এটা হচ্ছে একটা প্রহসনমূলক একটা মামলা ছিল, যদিও পরবর্তীতে তিনি কি করেন 1969 সালের 22 ফেব্রুয়ারি গণ আন্দোলনের মধ্যে হচ্ছে কি করেন, আইয়ুব খান হচ্ছে তাকে নিঃশর্ত মুক্তি দিতে বাধ্য হন। ঠিক আছে, তারপরে 1969 সালের হচ্ছে গণ অভ্যুত্থান জিনিসটা কি, এই গণ অভ্যুত্থানে ছিল পূর্ব পশ্চিম পাকিস্তান উভয় অংশের জনগণের স্বতঃস্ফূর্ত হচ্ছে অংশগ্রহণ। এই আন্দোলনে যুক্ত হতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আসাদুজ্জামান আসাদ, যেটা হচ্ছে আমরা বর্তমানে আসাদ গেট নামে চিনি ঢাকায়, আর এবং শিক্ষক ডক্টর শামসুদ্দোহা শহীদ হন। ঠিক আছে, তো এই আন্দোলনের ফলে আইয়ুব খান পদত্যাগ করতে বাধ্য হন। তার মানে কি, আমরা যতগুলো আন্দোলন পড়লাম এই কোনো আন্দোলনই কি ছিল না, পূর্ব এবং পশ্চিম পাকিস্তান উভয় অংশের মানুষজন কি ছিল না, স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল না। শুধুমাত্র এই 1969 সালে গণ অভ্যুত্থানে কি ছিল, উভয় অংশের মানুষজন এখানে খুব সুন্দর করে একক সবাই হচ্ছে সকল ভেদাভেদ ভুলে গিয়ে তারপর হচ্ছে একসাথে আন্দোলনে অংশগ্রহণ করে। ঠিক আছে, তারপর হচ্ছে 1969 সালে নির্বাচন। তো 1970 সালের 7ই ডিসেম্বরে এক ব্যক্তির এক ভোট এর ভিত্তিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পরিষদের 300টি আসনের মধ্যে 160টি আসন লাভ করে, সংরক্ষিত মহিলা আসনে 60টি আসন সহ মোট 167টি আসন লাভ করে। এছাড়াও প্রাদেশিক পর্যায়ে 300টি আসনের মধ্যে 388টি আসন এবং সংরক্ষিত মহিলা আসনের 10টি আসন সহ মোট 298টি আসন পায়। এই নির্বাচনের বিশেষ একটি দিক হলো আওয়ামী লীগ পশ্চিম পাকিস্তানে কোনো আসন পায়নি এবং মুসলিম লীগ পূর্ব পাকিস্তানে কোনো আসন পায়নি। আমরা জানতাম তৎকালীন সময়ে 1970 সালে পূর্ব পাকিস্তানের সর্ববৃহৎ রাজনৈতিক দল ছিল হচ্ছে আওয়ামী লীগ, যারা কি করে নাই, পশ্চিম পাকিস্তানে কোনো আসন পায় নাই। আবার পশ্চিম পাকিস্তানের সর্ববৃহৎ রাজনৈতিক দল ছিল মুসলিম লীগ, তারাও কি পায় নাই, পূর্ব পাকিস্তানে কোনো আসন পায়নি। তো এই নির্বাচনটা কেন গুরুত্বপূর্ণ, এই নির্বাচনটা গুরুত্বপূর্ণ হচ্ছে এই কারণে, কারণ পাকিস্তানের 24 বছরের ইতিহাসে এই 1970 সালেই প্রথম, অর্থাৎ প্রায় 23 বছর পার হওয়ার পরে এই প্রথম হচ্ছে তাদের জাতীয় পরিষদের এবং হচ্ছে প্রাদেশিক পর্যায়ে নির্বাচন অনুষ্ঠিত হয়, যার কারণে এই নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ। এবং আমরা যদি দেখি এক নজরে এই 1970 সালের নির্বাচনের ফলাফলটা যদি আমরা একটু পর্যবেক্ষণ করি, তাহলে দেখতে পারি যে এখানে আইনসভা এখানে বলা হচ্ছে যে জাতীয় পরিষদের হচ্ছে আসন ছিল হচ্ছে 300টি, সংরক্ষিত আসন ছিল 13টি, সব মোট আসন ছিল 313টি। আওয়ামী লীগের প্রাপ্ত আসন ছিল জাতীয় পরিষদে হচ্ছে 160টি, সংরক্ষিত আসন হচ্ছে 60টি, যার কারণে এখানে হচ্ছে 167টি আসন তারা হচ্ছে মোট লাভ করে। ঠিক আছে, প্রাদেশিক পর্যায়ে হচ্ছে 300টি আসন ছিল, তার মধ্যে হচ্ছে 10টি আসন ছিল সংরক্ষিত, তার মধ্যে কি হয় 288টি আসন তারা পায় এবং নারী সংরক্ষিত আসনের
10টি আসনে কি তারা পায়, যার কারণে মোট আসন হয় 298টি। তার মানে এখানে 313টি আসন, 300টি আসনের মধ্যে তারা পায় হচ্ছে 160টি। তো আমরা জানি সাধারণত যে কোনো সরকার গঠন করার জন্য কয়টি আসন পেতে হয়, এই যে 300টি আসনের মধ্যে 151টি আসন পেলে কি হবে, সরকার গঠন করা সম্ভব হবে। তার মানে কি তারা 160টি আসন পায়। তার মানে তারা হচ্ছে কি হয়, এই আওয়ামী লীগ সরকার সরকার গঠন করার জন্য যে আসন প্রয়োজন ছিল সেটা পায়। কিন্তু পরবর্তীতে আমরা জানি হচ্ছে পাকিস্তান সরকার, পশ্চিম পাকিস্তান সরকার কি বলে এটা, যে আপনার ক্ষমতা হস্তান্তর করার জন্য বিভিন্ন ধরনের টাল বাহানা শুরু করতে থাকে, যার পরবর্তীতে এক পর্যায়ে আপনার 1971 সালের 25শে মার্চ কাল রাতে হচ্ছে অপারেশন সার্চলাইট তারা হচ্ছে পরিচালনা করে। তারপর হচ্ছে পরবর্তী স্বাধীনতার ঘোষণা হয় এবং পরবর্তীতে মুক্তিযুদ্ধের 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়। তো এই ছিল হচ্ছে এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ শব্দ বা ঘটনাসমূহ। এগুলো ভালোভাবে পড়বেন ন্যূনতম ধারণা পাওয়ার জন্য। তাহলে আপনারা এখান থেকে অনেক কিছু আনসার করতে পারবেন, উত্তর করতে পারবেন। তো এই ছিল এই পর্বে এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ শব্দ নিয়ে আলোচনা। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো পর্বে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।